হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, রেজাল্ট একাডেমির পক্ষ থেকে আমি রেজা স্যার তোমাদের জন্য আবারও নিয়ে আসলাম এইচএসসি প্রথম পত্রের তৃতীয় অধ্যায় অর্থাৎ সরলরেখা। আমরা বিগত পর্ব 1 এবং পর্ব 2 তে আমরা 3A অধ্যায়টা সম্পূর্ণ করেছিলাম। আজকে আমরা 3B অর্থাৎ সরলরেখার 3B এই পার্ট নিয়ে আলোচনা করব। এই পাঠে মূলত সরলরেখার যে টপিকগুলো নিয়ে আলোচনা করা আছে সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে বিভক্তিকরণ অর্থাৎ অন্তঃবিভক্তিকরণ। 2 নম্বর টপিক হচ্ছে বহি বিভক্তিকরণ। 3 নম্বর হচ্ছে ভরকেন্দ্র। 4 নম্বর হচ্ছে মধ্যবিন্দু। এই 4টা টপিক নিয়ে আলোচনা করা আছে। আমরা বিগত সরলরেখা 2টি ক্লাস করেছি, অর্থাৎ পর্ব 1 এবং পর্ব 2। এই 2 পর্বতে আমরা 3A ক্লাসটা সম্পন্ন করেছিলাম। আজকে আমরা 3B এই অধ্যায়টা এই পাঠে পূর্ণাঙ্গ একটা ক্লাস নিয়ে হাজির হলাম। এই পূর্ণাঙ্গ ক্লাসের মধ্যে আলোচনার মূল বিষয়টা আছে সেটা হচ্ছে অন্তঃবিভক্তিকরণ, বহির্বিভক্তিকরণ, ভরকেন্দ্র এবং মধ্যবিন্দু। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা বেশ কিছু টপিক এখানে উঠাই রাখছি, সেই মোতাবেক আমরা একের পর এক প্রবলেমগুলো সলভ করি। আশা করি আমরা এই প্রবলেমগুলো সলভ করলে 3B অধ্যায়টা সম্পূর্ণভাবে আমরা আয়ত্ত করতে পারবো। তো বন্ধুরা, আমরা মূল ক্লাসে যাওয়ার আগে এই কটা সূত্র নিয়ে একটু আলোচনায় আসি। নাম্বার 1, 1 নম্বর হচ্ছে অন্তঃবিভক্তিকরণ। এই অন্তঃবিভক্তিকরণ কথার অর্থটা কি? অন্তঃবিভক্তিকরণ এই কথাটার অর্থ হচ্ছে ভিতরে বিভক্তিকরণ। কিরকম? ধরো একটা রেখা দুটি বিন্দু, ধরো x1 y1, আরেকটি বিন্দু হচ্ছে x2 y2। এই A এবং B বিন্দু দ্বারা যে রেখাটা তৈরি হয়েছে, এই রেখার কোনো একটা জায়গাতে আমি বিভক্ত করবো। ধরো এরকম জায়গাতে আমি M বিন্দুতে বিভক্ত করে ফেলবো, অর্থাৎ এই অংশ আর এই অংশ আলাদা করে ফেলবো। তাহলে আমাদের এই অংশ অর্থাৎ এতটুকুর মান জানি না কত, যদি আমরা এটাকে M1 ধরি, আর এতটুকুর মান জানি না কত, তবে এটুকুর মান যদি আমরা M2 ধরি, তাহলে M বিন্দুর স্থানাঙ্কটা কত হবে? আর এই M বিন্দুর স্থানাঙ্কটা বের করা হচ্ছে অন্তঃবিভক্তিকরণ, অর্থাৎ ভিতরে এ আর বি ভিতরে ভাগ করা এবং স্থানাঙ্ক নির্ণয় করা। যদি আমরা এইভাবে করি, তাহলে M বিন্দুর স্থানাঙ্কটা দেখো কেমন হবে। খুব সহজে আমরা M বিন্দুর স্থানাঙ্কটা পাবো এখানে। অর্থাৎ এই M বিন্দুর স্থানাঙ্কটা বের করতে গেলে আমাকে যেটা করতে হবে, এখানে যে অনুপাতটা থাকবে এই অনুপাতটা গুণ হবে এটার প্রথমের সাথে, অর্থাৎ M1x2 প্লাস এখানে যে অনুপাতটা আছে এই অনুপাতটা গুণ হবে এইটার প্রথমের সাথে, অর্থাৎ M2x1 ডিভাইডেড এটা প্লাস এটা, অর্থাৎ অনুপাত দুটির যোগফল M1 প্লাস M2 একটা বিন্দু হবে। এরপরে পরবর্তী বিন্দু বের করতে গেলে আমাকে এই অনুপাতটা গুণ করতে হবে এটার পরেরটার সাথে, অর্থাৎ M1y2 প্লাস এটা আবার গুণ করতে হবে এটার পরেরটার সাথে, অর্থাৎ M2 কত y1 ডিভাইডেড M1 প্লাস M2। এই যে স্থানাঙ্কটা পেলাম, এই স্থানাঙ্কটাই হচ্ছে অন্তঃবিভক্তিকরণ। অন্তঃবিভক্তিকরণের মাধ্যমে ভিতরে কোনো জায়গাতে বিন্দু বের করা, এটা হচ্ছে অন্তঃবিভক্তিকরণের সূত্র। এভাবে আমরা পরবর্তী সূত্রটাও আলোচনা করতে পারি। একবার 4টা সূত্রের ব্যাখ্যা একটু দিয়ে নিই, তারপরে অঙ্কতে যাব। 2 নম্বর সূত্র যেটা আমি লিখছিলাম ওখানে, সেটা হচ্ছে বহির্বিভক্তকরণ। নাম্বার 2তে ছিল বহির্বিভক্তকরণ, বহি মানে বাহিরে, বিভক্তিকরণ, বহির্বিভক্তিকরণ। এই বহির্বিভক্তিকরণে কি? একটা রেখা মনে করো এটা A, এটা B, বিন্দুগুলি ধরলাম এটা x1, এটা y1, এটা ধরো x2 y2। এই A আর B
এই সংযোগ রেখাটাকে ধরো সি পর্যন্ত বাড়াই দিলাম। বলতেছে এই সি বিন্দুর স্থানাঙ্কটা কত। এই সি বিন্দুর স্থানাঙ্ক বের করতে গেলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অনুপাত, এটাও ধরতে হবে। এখান থেকে টোটালটার অনুপাত ধরো আমি ধরলাম m1 আর এতটুকুর অনুপাত ধরলাম আমি m2। নিয়ম দেখো, এটা বহির্বিভক্তিকরণের সূত্র। অন্তর্বিভক্তিকরণের সূত্রের সাথে মাইনাস লাগাই দিলে কিন্তু বহির্বিভক্তিকরণের সূত্রটা হয়ে যায়। কিন্তু আমাদের যে এখানে যে চিত্রের মাধ্যমে যদি উপস্থাপন করি তাহলে পূর্ণাঙ্গটাকে আমরা একটা অনুপাত ধরতে হবে আর এতটুকু অংশকে আরেকটা অনুপাত ধরতে হবে। তারপরে যদি সূত্রটা সেট করি যে সি বিন্দুর স্থানাঙ্ক তাহলে কত হবে, সি বিন্দুর স্থানাঙ্ক কত হবে, এই পুরা অনুপাত, এই পুরা অনুপাতটা আমার গুণ হবে হচ্ছে এটার সাথে, মানে সেম কেস, এই পুরা অনুপাতটা গুণ হবে এটার প্রথম এটার সাথে, অর্থাৎ m1 x2 সূত্রে মাইনাস এই অনুপাতটা গুণ হবে এটার সাথে, অর্থাৎ m2 আর x1 ডিভাইডেড পুরা অনুপাত m1 মাইনাস m2 কমা আবার এই অনুপাত গুণ হবে পরেরটার সঙ্গে, অর্থাৎ m1 y2 মাইনাস এই অনুপাতটা গুণ হবে পরেরটার সাথে, অর্থাৎ m2 আর y1 ডিভাইডেড m1 মাইনাস m2। এই সূত্রটা হচ্ছে বহির্বিভক্তিকরণের সূত্র, অর্থাৎ বাহিরে বিভক্তিকরণের সূত্র। এরপরে আমাদের আরো একটা সূত্র লিখছিলাম, সেটা হচ্ছে ভরকেন্দ্র। ভরকেন্দ্রের সূত্রটা হচ্ছে, মনে করো একটা ত্রিভুজ, এই ত্রিভুজের তিনটা শীর্ষ বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, একটা x1 y1 আরেকটা হলো x2 y2 আরেকটা হচ্ছে ধরো c সমান x3 আর y3। যদি তিনটা শীর্ষে একটা ত্রিভুজের তিনটি শীর্ষ স্থানাঙ্ক দেওয়া থাকে তাহলে ভর কেন্দ্র ধরো g, এই ভর কেন্দ্র g এর স্থানাঙ্কটা কত হবে। ভর কেন্দ্র কিভাবে, মধ্যমাত্রয় যে বিন্দুতে মিলিত হয় তার নাম ভর কেন্দ্র। একটা ত্রিভুজের মধ্যমা তিনটি যে বিন্দুতে মিলিত হয়, যদি আমি এখান থেকে পুরো ঠেকাই দিই মধ্যমা হবে, দরকার নেই, এটা হচ্ছে ভর কেন্দ্র। ভর কেন্দ্র বের করার সূত্র হলো, আমরা যখন ভর কেন্দ্র বের করব তখন এটা প্রথমটা অর্থাৎ x1, এটা প্রথমটা অর্থাৎ x2 আর এইটা প্রথমটা, স্থানাঙ্কগুলির প্রথমটা যোগফল ডিভাইডেড বাই 3, আবার দ্বিতীয়টা অর্থাৎ y1 এটা দ্বিতীয়টা, y2 এটা দ্বিতীয়টা অর্থাৎ y3 বাই 3। এটা হচ্ছে ভর কেন্দ্রের সূত্র। যখন কোনো ত্রিভুজে ভর কেন্দ্র বের করব তখন আমরা সহজেই ভাবে ভর কেন্দ্র বের করব, অর্থাৎ প্রথম বিন্দু বাই 3, দ্বিতীয় বিন্দু বাই 3, ভর কেন্দ্র বের হয়ে যাবে। ওকে, এরপরে আমরা আরেকটি সূত্র লিখছিলাম মধ্যবিন্দু, খুবই সোজা। তারপর আমি একটু কথা বলি, মধ্যবিন্দু বের করার সূত্র কি ছিল, আমরা এখানে যদি একটা বিন্দু x1 আর y1 ধরি, আর একটা বিন্দু যদি আমরা x2 আর y2 ধরি, তাহলে a আর b এটা ঠিক মাঝখানে, ধরো মাঝখানে m বিন্দু, তাহলে মাঝখানে m বিন্দু বের করা খুবই সোজা, অর্থাৎ এটা প্রথমটা x1, এটা প্রথমটা x2 ডিভাইডেড বাই 2, এটা প্রথমটা y1, এটা দ্বিতীয়টা, এটা দ্বিতীয়টা y2 বাই 2। এটা হচ্ছে কিসের, এটা হচ্ছে মধ্যবিন্দু সূত্র, মধ্যবিন্দু নির্ণয়ের সূত্র। এই যে চারটি সূত্র লিখলাম, এই চারটি সূত্র ব্যবহার আমাদের এখানে মোটামুটি যতগুলো অঙ্ক আছে প্রায় সবগুলোতে এগুলো ব্যবহার আছে। পাশাপাশি আমাদের 3a সরলরেখা 3a অধ্যায়টা করে আসছি, সেই অধ্যায়ে যে দূরত্ব সূত্র ছিল সেগুলো এখানে অ্যাপ্লাই হতে পারে। কারণ আমরা যখন সরলরেখার এখানে শুরু করছি, a শেষ করছি, b এখানে রানিং চলছে, আর তারপরে c d e f g পর্যন্ত আছে, আমরা যতই সামনে যাব কিছুকার সূত্র কিন্তু পিছ ছাড়বে না, সেগুলো লাগতেই পারে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে দেখা যায় আমাদের এখানে কি ধরনের অঙ্ক আছে সেগুলোতে আমরা একটু কাজ শুরু করি। প্রবলেম নাম্বার 1, 1 নাম্বার প্রবলেমে এখানে যে অঙ্কটা আসছে সেটা একটু দেখে রাখেন। এখানে বলছে যে 1 2 একটি বিন্দু এবং 3 6 আরেকটি বিন্দু, দুটি বিন্দু, এই বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে, এই দুটো বিন্দু যোগ করলে যে রেখাটা তৈরি হবে, যে বিন্দু রেখাকে যে বিন্দু কত 2
অনুপাত 3 2:3 এই অনুপাতে অন্তর্বিভক্ত করে তার স্থানাঙ্ক বের করতে বলছে। এই অঙ্কটা কিন্তু বরিশাল বোর্ড 17 সালে পড়ছে, বরিশাল বোর্ড 17তে, এবং অসীম স্যারের বই অনুসারে এই অঙ্কটা আছে এক নম্বরে। তো চলো বন্ধুরা আমরা একটু চেষ্টা করি চিত্র উপস্থাপন করতে। বলছে এখানে একটা বিন্দু যদি অক্ষের সাপেক্ষে আমরা অ্যাকুরেট করে চিত্রটা একটু দেখাই তোমাদের বোঝার জন্য। x প্রাইম y প্রাইম বলছে কি 1 2 মানে 1 2 1 এবং 2 সরি 1 এবং 2 1 এবং 2 1 2 এইখানে একটা বিন্দু দ্বারা লেখা আছে 1 আর 2। আরেকটা বিন্দু আছে 3 6 মানে 1 2 3 6 1 2 3 4 5 6। এটা হচ্ছে ধরো বি বিন্দু যার স্থানাঙ্ক 3 6। বলছে এই সংযোগ রেখা এইটা যোগ করলে যা হবে সংযোগ রেখাকে 2:3 অনুপাতে মানে এখানে ভাগ করবে 2:3, এইদিকে 2 এইদিকে ধরো 3 অনুপাতে ভাগ করলে যে স্থানাঙ্কটা হবে সেই স্থানাঙ্কটা, তো এই স্থানাঙ্কটা আমাকে বের করতে বলছে। তো আমরা অক্ষরটা একটু মিশাই দিলাম, কারণ অক্ষরের মধ্যে জায়গাটা একটু ছোট হয়ে যাচ্ছে। আমি একটু ফ্রিলি আঁকাই। ধরো একটা বিন্দু এ, তার স্থানাঙ্ক হচ্ছে 1 আর 2, আর একটা বিন্দু হচ্ছে বি, তার স্থানাঙ্ক 3 এবং 6। বলছে যে এ আর বি এগুলোর সংযোগ রেখাকে কত অনুপাতে 2 আর 3 এই অনুপাতে ভাগ করলে যে স্থানাঙ্কটা পাবো, ধরলাম এই স্থানাঙ্ক সি, এর স্থানাঙ্কটা বের করতে বলছে। অনুপাত দেওয়া আছে, এদিকে দেওয়া আছে 2 ভাগ, এদিকে দেওয়া আছে 3 ভাগ। আমরা খুব সহজেই এটা অন্তর্বিভক্তিকরণের সূত্র ফেললে মান চলে আসবে। দেখো আমরা যে সলিউশন করি, এটা সলিউশন করি ধরে নিতে পারি। আমরা ধরি এ বিন্দুর স্থানাঙ্ক 1 2 এবং বি বিন্দুর স্থানাঙ্ক 3 6। এই বিন্দু দুইটি কি করছে, সি বিন্দুতে আমরা ধরে নিছিলে সি বিন্দুতে কত 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করলে একবারে সি বিন্দুর স্থানাঙ্ক। তো আমরা বন্ধুরা কিভাবে সূত্র শিখলাম, এখানে যে অনুপাতটা থাকবে সেই অনুপাতটা এটার প্রথমটার সাথে গুণ হবে, অর্থাৎ 2 × 3, তারপরে প্লাস এখানে যে অনুপাতটা থাকবে এই অনুপাতটা এসে এইটার প্রথমটার সাথে গুণ হবে, অর্থাৎ 3 × 1 ডিভাইডেড এই অনুপাত প্লাস এই অনুপাত, অর্থাৎ 2 + 3 একটা বিন্দু শেষ হবে। আর একটা কি, এই অনুপাতটা আবার এটার সেকেন্ডটার সাথে গুণ হবে, অর্থাৎ 2 × 6 প্লাস এই অনুপাতটা এসে এটা সেকেন্ডটার সাথে গুণ হবে, অর্থাৎ 3 × 2 ডিভাইডেড বাই 2 + 3। তো চলো বন্ধুরা হিসাব করে এখন কত আসে, 3 × 6 + 3 ডিভাইডেড 5। এখানে 6 × 12 + 3 × 6 বাই 5, তাহলে কত হলো, এখানে 6 × 3 9 বাই 5, এটা 12 6 18 বাই 5। দেখো তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক কিন্তু পেয়ে গেছি। এটাই হচ্ছে আমাদের সি বিন্দুর স্থানাঙ্ক, অর্থাৎ ভিতরে বিভক্ত এই যে অনুপাতটা যে দেওয়া আছে 2:3, এটা 2:3 অনুপাতে ভাগ করলে আবার সি বিন্দুর স্থানাঙ্কটা আসে এইটা। এইভাবে আমরা যদি বিভিন্ন ধরনের অন্তর্বিভক্তিকরণের অঙ্ক আসে, স্থানাঙ্ক দেওয়া থাকে, এখানে 2:3 পরিবর্তে 3:2 বা 5:2 যা মন চাই, স্থানাঙ্ক যা মন চাই, আমরা অন্তর্বিভক্তিকরণের এই একটা অঙ্ক বুঝলে ভিতরে অর্থাৎ অন্তর্বিভক্তিকরণের সকল অঙ্ক আমরা খুব সহজেই করতে পারবো। তো চলুন বন্ধুরা আমরা পরবর্তী অঙ্কতে দেখি কি লেখা আছে। তো প্রবলেম নাম্বার 1 ওকে, প্রবলেম নাম্বার 2 যেটা দেওয়া আছে এখানে দেখো, আমি সিকোয়েন্স ভিত্তিক অঙ্ক লিখছি, এমন ভাবে সিকোয়েন্স ভিত্তিক অঙ্ক এখানে ওঠানো আছে যেন আমরা একটা অঙ্ক করলে এই কোয়ার সাথে সকল অঙ্ক করতে পারি। প্রবলেম নাম্বার 2 এ দেখো একটি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, এটা -2 3, আরেকটি হচ্ছে 1 2। এই বিন্দুর সংযোগ রেখাংশকে 3:2 এই অনুপাতে এটা কি করছে,
এটা বহির্বিভক্ত করছে। এর আগেটা ছিল অন্তর্বিভক্ত, এটা হচ্ছে বহির্বিভক্ত। একটা অন্তর্বিভক্তের অঙ্ক দেওয়া আছে, একটা বহির্বিভক্ত, যেন আমরা সহজেই বিভক্ত এবং বহির্বিভক্ত করতে পারি। তো এটা এই অঙ্কটা কিন্তু পড়ছে রিসেন্টলি ময়মনসিংহ বোর্ড 21 সালে পড়ছে। অসীম স্যারের বই এই অঙ্কটাও আছে, খেতাব স্যারের বইও আছে। তো আমরা যদি এটার সলিউশন করি, দেখো আমি অক্ষ অনুসারে অ্যাকুরেট না পেলেও সহজে আঁকাই। দুটি বিন্দু দেওয়া আছে, এটা বহির্বিভক্ত বাহিরে চলে যাবে। দুটি বিন্দু যদি আমরা চিন্তা করি, এরকম খসড়া চিত্র একটা আঁকালাম। ধরো প্রথম বিন্দুটা a -2 3, দ্বিতীয় বিন্দুটা যেহেতু বহির্বিভক্ত তাহলে দ্বিতীয় বিন্দুটা এখানে দিই আমি, দ্বিতীয় বিন্দুটা b ধরো 1 আর 2। একটা বিন্দু -2 3, আরেকটা বিন্দু হচ্ছে 1 2, -2 3 আর 1 2। সংযোগ রেখাকে 3:2 অনুপাতে বহির্বিভক্ত করছে, অর্থাৎ এখানে বাইরে চলে গেছে। বাইরে যে একটা সি বিন্দু আছে, জানি না এটার স্থানাঙ্ক কত, হোয়াট, এই স্থানাঙ্ক আমাকে বের করতে বলছে। তো 3:2 অনুপাতে বহির্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক, এই স্থানাঙ্কটা আমাকে বের করতে বলছে। অনুপাত কত দেওয়া আছে দেখো, 3:2। অর্থাৎ এখান থেকে তখন পুরাটার অনুপাত হবে 3 আর এতটুকুর অনুপাত হবে 2। তো আমি বন্ধুরা এটার প্রসঙ্গে ছবি দিয়ে একটা সূত্রের কথা বলছিলাম। অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্ত একই কন্ডিশনের সূত্র, শুধুমাত্র কি হয়, মাইনাস হয়। তো আমরা যদি এখন এটা সলভ করি, দেখো আমি বিন্দুগুলো উঠাই রাখছি এবং আংশিক চিত্র এখানে উপস্থাপন করছি। আমি যদি এখানে অনুপাতে একবারে লিখি, এখানে যে ধরে নিই আমরা, যে ধরি, যেহেতু অঙ্কতে এবি লেখা ছিল না, সুতরাং আমি ধরে নিই, ধরি এ বিন্দুর স্থানাঙ্ক কত, -2 3 আর বি বিন্দুর স্থানাঙ্ক 1 2। এই দুটি বিন্দু সংযোগ রেখাংশ, এত বিন্দু দ্বয়ের সংযোগ রেখাংশকে কত অনুপাতে, রেখাংশকে 3:2 আর 3:2 অনুপাতে সি বিন্দুতে বিভক্ত করলে কি হবে, সি বিন্দুর স্থানাঙ্ক। দেখো সি বিন্দুর স্থানাঙ্ক তাহলে কি হবে, আমি আগে বলছিলাম পুরা অনুপাত, এই পুরা অনুপাতটা সূত্রতে বলা ছিল পুরা অনুপাতটা গুণ হবে এটার প্রথমটার সাথে, অর্থাৎ 3:1, এটা প্রথমটা মাইনাস হবে এটা, এই অনুপাতটা গুণ হবে এইটার প্রথমটার সাথে, অর্থাৎ 2 × -2 ডিভাইডেড বাই পুরা অনুপাত 3 মাইনাস পরের অনুপাত 2, একটা বিন্দু। পরবর্তী বিন্দুটা দেখো, আবারও এই 3 গুণ হবে পরেরটার সঙ্গে, অর্থাৎ 3 × 2 মাইনাস এই 2 গুণ হবে এটার পরেরটার সাথে, অর্থাৎ 2 × 3 ডিভাইডেড পুরা অনুপাত ডিভাইডেড এত। হিসাব করো, তবে সি বিন্দু স্থানাঙ্ক কত হলো, এখানে হচ্ছে 3 -4 বাই এখানে বাদ দিলে 1 থাকে, এখানে 6 - 6 এখানে 1 থাকে, অর্থাৎ সি বিন্দু স্থানাঙ্ক 4 3 7 আর এখানে 0, 7 আর 0। তো বন্ধুরা দেখো এটাই হচ্ছে সি বিন্দুর স্থানাঙ্ক। অর্থাৎ বহির্বিভক্ত করলে যে সি বিন্দুর স্থানাঙ্কটা বের হবে 70, এই জায়গা থেকে। এভাবে আমরা বহির্বিভক্তির যে অঙ্কগুলো আছে বহির্বিভক্তিকরণ করতে পারবো। তো অন্তর্বিভক্তিকরণ এবং বহির্বিভক্তিকরণের দুটো অঙ্ক করা হলো। এই অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্ত সহজে আমরা এভাবে করতে পারবো। তো চলো বন্ধুরা, এর পরবর্তীতে কি আছে, এর পরবর্তীতে একটা অঙ্ক ওঠানো আছে, প্রবলেম নাম্বার 3, প্রবলেম নাম্বার 1, প্রবলেম নাম্বার 2 ওকে। প্রবলেম নাম্বার 3 এ দেখো একটা অঙ্ক উঠাই রাখছি, এ ও বি বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক যথাক্রমে একটা স্থানাঙ্ক এত, আরেকটি স্থানাঙ্ক এত। এ বি রেখাংশকে সি পর্যন্ত বর্ধিত করা হলো, অর্থাৎ সি পর্যন্ত কি করছে, বাড়াইছে, বর্ধিত করা হলো, যেন এ বি সমান 3bc হয়। সি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। এই অঙ্কটা বইয়ের 18-19, এই অঙ্কটা বইয়ের 18-19
অর্থাৎ এই অঙ্কটাও কিতাব স্যারের বইয়ের 3 নম্বর অঙ্কে আছে। বইয়ের 18-19 এই অঙ্কটা আমি এখানে করবো না, কারণ এই বইয়ের 18-19 আমার অ্যাডমিশন সেক্টরে, অর্থাৎ অ্যাডমিশনের সেক্টরের মধ্যে আমি যে এই অঙ্কটা আমার দেওয়া আছে। এই অঙ্ক ক্লাসটা আমরা আমার ফেসবুক পেজেও দেওয়া আছে এবং ইউটিউবেও অ্যাডমিশনের যে গ্রুপটা আছে সেই গ্রুপে আমার এই প্রশ্নটা সলভ করা আছে, ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। পরবর্তীতে টপিক নাম্বার 4 নম্বর টপিক দেখো কি বলছে। দুটি বিন্দু দেওয়া আছে, এ একটি বিন্দু, বি একটি বিন্দু। এই বিন্দুগামী সরলরেখার অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশের ত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। বহু কথা, অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশের ত্রিখণ্ডক বিন্দু, অর্থাৎ আমি যদি এটা একটু অক্ষ আঁকাই, প্রবলেম নাম্বার 4 নম্বর। একটা বিন্দু হচ্ছে a সমান 50, x প্রাইম y প্রাইম, অক্ষ যদি নেই। একটা বিন্দু হচ্ছে 50 মানে 1 2 3 4 5, অর্থাৎ এখানে আছে এই বিন্দুটা 50, অর্থাৎ এটা কিন্তু আমি এ নাম দিই, x অক্ষের উপর আছে। আর একটা হচ্ছে 07 0 1 2 3 4 5 6 7, অর্থাৎ বি বিন্দুটা ধরো এখানে, অর্থাৎ 07, এটা y অক্ষের উপর আছে। বলছে বিন্দুগামী সরলরেখা অক্ষদ্বয়ের মধ্যবর্তী, অর্থাৎ আমি যদি এখন এটা সরলরেখা অঙ্কন করি, রেখাটা এরকম হবে, এরকম। মধ্যবর্তী খণ্ডিতাংশ মানে এখান থেকে এখান পর্যন্ত এইটুকু কথা বলতেছে। অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশের ত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। ত্রিখণ্ডক অর্থাৎ এতটুকু অংশকে আমাকে সমান 3 ভাগে ভাগ করতে বলতেছে। এইরকম ধরো এটার স্থানাঙ্ক, এটা ধরলাম m, এটা ধরলাম n, তাহলে m এবং n এর মান আমাকে বের করতে বলছে। এটা অবশ্য ফিক্সড করে দিছে আমার, যেহেতু যখন আমাকে উল্লেখ করে দিবে ত্রিখণ্ডক মানে সমান 3 ভাগে বিভক্ত, আমি চিত্রটা ওখানে দেখলাম, ওখান থেকে কাজটা শেষ করি। ত্রিখণ্ডক মানে ঠিক 3 ভাগে ভাগ করা, এখানে 1 ভাগ, এখানে 1 ভাগ, এখানে 1 ভাগ, 3 ভাগে ভাগ করছে। আমি যদি চিত্রটাকে একটু ভালোভাবে বোঝার জন্য সোজা করে উপস্থাপন করি, তাহলে দেখো আরো ভালো হবে। এখানে এ বিন্দুর স্থানাঙ্ক মনে করো 50, বি বিন্দুর স্থানাঙ্ক এখানে আছে 07, আর আমাকে এটাকে এ আর বি কে 3 ভাগে ভাগ করতে বলছে। 3 ভাগে ধরো এটা m আর এটা n, m বিন্দু আর n বিন্দু স্থানাঙ্ক বের করতে বলছে। তো যেহেতু আমাকে বলে দিছে যে সমত্রিখণ্ডক বিন্দু, সুতরাং এখান থেকে এতটুকুর অনুপাত আমরা 1 এবং এতটুকুর অনুপাত আমরা 2 ধরে কাজ করলে কিন্তু m বিন্দু স্থানাঙ্কটা পেয়ে যাব। পরবর্তীতে m বিন্দু স্থানাঙ্ক পেলে আমরা m এবং b কে যদি আমি ধরি আর n বিন্দু তখন মধ্যবিন্দু সূত্র ফেললে m বিন্দুটা পাওয়া যাবে। আবার যদি মনে করি যে না স্যার আমরা করবো না ওটা, তাহলে আমরা সহজে এইটুকুকে 2 আর এতটুকুকে 1 অনুপাত ধরলেও m বিন্দু পাওয়া যাবে। তো আমার প্রথমে আগে যেটা করতে হবে, আগে একটি বিন্দু আগে বের করি, m বিন্দুতে আগে বের করি, তারপরে n এর সঙ্গে লাগানো। তো বন্ধুরা আমরা এখানে লিখতে পারি যে ধরি বা মনে করি AB রেখাকে, AB এই রেখাকে কোন বিন্দুটি, M বিন্দুটি কি করছে 1:2 এই অনুপাতে অন্তর্বিভক্ত করে, অন্তর্বিভক্ত করছে। m বিন্দুর স্থানাঙ্কটা বের করব, খুব সহজ বিষয়। আমি যেভাবে অনুপাত বিভক্ত করি, এই 1 গুণ হবে কার সঙ্গে, 0 এর সঙ্গে, 1 × 0 প্লাস 2 গুণ হবে প্রথম 5 এর সঙ্গে, 5 ডিভাইডেড বাই 1 + 2 শেষ। আবার 1 গুণ হবে এর পরেরটার সঙ্গে, অর্থাৎ 1 × 7 প্লাস এই 2 গুণ হবে এটার পরেরটার সাথে, অর্থাৎ 2 × 0 বাই 1 + 2। কত আসলো, m বিন্দুর স্থানাঙ্ক 0 আর 5 × 10, 10/2, 10/2 কেন, 2 আর 3, 3, আর এটা কত 7, 7 থাকবে তো, কারণ 2 তো 0 হয়ে গেল, অর্থাৎ 7/3। বাস
আমরা খুব সহজেই এম বিন্দু স্থানাঙ্ক এখান থেকে তাহলে বের করতে পারলাম। দেখো এম বিন্দু স্থানাঙ্ক কত হলো, এম বিন্দু স্থানাঙ্ক হলো 10/3 আর 7/3। ওকে, এটা হচ্ছে এম বিন্দু স্থানাঙ্ক। তাহলে এম বিন্দু স্থানাঙ্ক যদি আমরা পেয়ে যাই, এম বিন্দু স্থানাঙ্ক যদি আমরা পেয়ে যাই, তাহলে দেখো পরবর্তীতে আমরা কোন বিন্দু স্থানাঙ্ক সঙ্গে লাগবো। আমরা এন বিন্দু স্থানাঙ্ক বের করবো। এন বিন্দুটা কোথায় আছে? এন বিন্দুটা এম আর বি এর মাঝখানে আছে। যদি মনে করছে আর মধ্যবিন্দু সূত্র ইউজ করবো, খুব সহজে আমরা এন বিন্দু স্থানাঙ্ক বের করতে পারবো। আমরা এখানে বলতে পারি এখন যে এন বিন্দুটি এখন উল্লেখ করে দিলাম যে এখন এন এই বিন্দুটি কোথায় আছে? এন বি এ, এটা কিন্তু মধ্যবিন্দু, খেয়াল করো মধ্যবিন্দু। তার এন বিন্দু স্থানাঙ্ক কত হবে? এটা প্লাস এটা বাই 2 অর্থাৎ 10/3 10/3 প্লাস 0/2 আরেকটা হচ্ছে কত? 7/3 প্লাস 7/3 হ্যাঁ, এটা প্লাস এটা ডিভাইডেড বাই 2। তাহলে এন বিন্দু স্থানাঙ্ক কত হলো? 10/6 হয়ে যাচ্ছে। এটা লসাগু করতে হবে। লসাগু করলে 3 3 7 21 আর 7 28, একবার যদি 28/3 মানে 28 বা 3 2 6। এটাকে মনে একটু কাটা যাবে। এটা কত কাটা যাবে? এটাকে যদি কাটি আমি কত হবে? 5/3 লেখা যাবে। 5/3 এটাকে লিখলে কত হবে? 14 এটাও 3 হবে। তো এটা হচ্ছে আমার কিসের স্থানাঙ্ক? এন বিন্দু স্থানাঙ্ক। এটা এন বিন্দু স্থানাঙ্ক। মধ্যবিন্দু সূত্র ইউজ করে সহজে আমরা এটা বের করতে পারি। আবার অনুপাতের সূত্র ইউজ করলেও কিন্তু বের করা যাবে। তো বন্ধুরা দেখো, আমরা সমত্রিখণ্ডক কথা উল্লেখ করা আছে, এই জন্য আমরা 1:2 অথবা 2:1 ধরতে পারি। যদি সমত্রিখণ্ডক সম কথাটা উল্লেখ না থাকতো তাহলে আমরা এটা ধরতে পারতাম না। এভাবে আমরা রেখাকে বিভিন্ন ভাগে বিভক্ত করে আমরা স্থানাঙ্কগুলো বের করতে পারি। তো চলুন বন্ধুরা পরবর্তী প্রবলেমটা দেখি কি আছে। অনেকগুলো অঙ্ক আছে, একটা ক্লাস শেষ করতে চাইলাম, এই জন্য একটু বেশি বড় হয়ে গেল। কিছু করার নাই, কারণ অনুপাতের এই অধ্যায়টাকে যদি আমরা 2টা ক্লাস লাগাই তাহলে সরল দেখাতে মানে অনেকগুলো অধ্যায়, অনেক ক্লাস হয়ে যাবে। সেজন্য আমি টপিক্যালি যে অঙ্কগুলো করছি, আশা করি এগুলো অঙ্ক সলভ করলে অনুপাত সংক্রান্ত যাবতীয় তথ্য সলভ করা সম্ভব। তো আমরা কি করলাম? আমরা খণ্ডিত ত্রিখণ্ডক বিন্দুর এটা অঙ্কটা শেষ করলাম। তো এই অঙ্কটাও কিন্তু ছিল হচ্ছে যশোর বোর্ড 23-এর প্রশ্ন। এখন আসি আরেকটি প্রশ্ন লেখা আছে ভর কেন্দ্র, এই 4-5 নম্বর প্রবলেম। এটা হচ্ছে ভর কেন্দ্র নিয়ে একটা প্রবলেম দেওয়া আছে। দেখো, একটি ত্রিভুজের দুটি কৌণিক বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। কৌণিক বিন্দু মানে ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো। একটা হচ্ছে -3 4, আরেকটি হচ্ছে কত? 5/2। ভর কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে 1 4। তো তৃতীয় শীর্ষের স্থানাঙ্কটা আমাকে বের করতে বলছে। অর্থাৎ একটা ত্রিভুজ যদি আমি খসড়াভাবে আঁকাই, একটা ত্রিভুজ আমি আঁকালাম, একটা ত্রিভুজ ধরো এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এখানে কত? -3 4 বি বিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া আছে এখানে? ধরো বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 5/2। তৃতীয় শীর্ষটা নেই, সি বিন্দুটা নেই, এটা আমাকে বের করতে বলছে। তবে আরেকটা জিনিস কি, ভর কেন্দ্র দেওয়া আছে জি, অর্থাৎ এখান থেকে আর এখান থেকে টানলে যে সেন্টার অফ গ্র্যাভিটি অর্থাৎ ভর কেন্দ্র যেটা পাওয়া যায়, এই ভর কেন্দ্রটার স্থানাঙ্ক আছে 1 4 জি, ধরুন ভর কেন্দ্রটা জি, তার মান দেওয়া আছে। এখন বলছে এই মানটা কত, তাহলে আমরা খুব সহজে ভর কেন্দ্র সূত্র ইউজ করে আমরা এই অঙ্কটা করতে পারবো। তো আমরা এখানে লিখতে পারি এটা সলিউশনে। এই ধরনের অঙ্কতে অনেক সময় দেখা যাচ্ছে এই সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, ভর কেন্দ্র বের করতে বলতে পারে। তো এই ক্ষেত্রে ভর কেন্দ্র দেওয়া আছে, তৃতীয় শীর্ষের স্থানাঙ্কটা বের করতে বলছে। আমরা যেখানে চিন্তা করছি ধরি তৃতীয় শীর্ষের স্থানাঙ্ক, তৃতীয় শীর্ষের অথবা শীর্ষবিন্দুর তৃতীয় শীর্ষের স্থানাঙ্ক ধরো সি অফ ধরো আলফা বিটা। আমার এখানে চিত্রের বিন্দুগুলো তোলা আছে, তাই আমি বিন্দুগুলো উঠালাম না। তাহলে আমরা এখন এখানে লিখতে পারি কি, ভর কেন্দ্রের সমান আমরা লিখতে পারি হচ্ছে এটা প্রথম বিন্দু অর্থাৎ -3 প্লাস এটা প্রথম বিন্দু অর্থাৎ 5 প্লাস এটা প্রথম বিন্দু অর্থাৎ আমি এখানে ধরছি কত? সি আর আলফা বিটা ধরছি। তাহলে সি আর আলফা বিটা যদি ধরি তাহলে এখানে আসবে কত? আলফা ডিভাইডেড বাই 3। পরবর্তীতে কি আছে? এখানে আছে 4
প্লাস এখানে কত আছে 2 প্লাস এখানে কত আছে বিটা বাই 3। এটা হচ্ছে আমার ভর কেন্দ্র। আরেকটু ছোট করি, অর্থাৎ এখান থেকে বাদ দিলে হচ্ছে আলফা প্লাস 2 থাকে বাই 3, 5 থেকে 3 বাদ। এখানে কত বিটা বিটা প্লাস 4 বাই 3, তাহলে এটা থাকে। আসলে এখানে ভর কেন্দ্র সূত্র ফেললে আমার যে মানটা আসলো এই মানটা এখন এই যে ভর কেন্দ্র এটার সাথে কম্পেয়ার করলে আমি আলফা বিটার মান তৃতীয় শীর্ষে স্থানাঙ্কটা পেয়ে যাব। তো আমরা এখানে লিখতে পারি যে শর্ত মতে দেখো এইটা, অর্থাৎ আলফা প্লাস 2 বাই 3 এর মান লিখতে পারি কত 1, আর এখানে হচ্ছে বিটা প্লাস 6 বাই 3 এর মান লিখতে পারি 4, যেহেতু ভর কেন্দ্র এখানে দেওয়া আছে। তাহলে কত হচ্ছে আলফা প্লাস 2 সমান 3, এখান থেকে তাহলে আলফা সমান 1 আসবে, বিয়োগ করলে 1 আসতেছে। আর এখান থেকে যদি আমি বিটা প্লাস 6 ইকুয়াল 3 4 12, অর্থাৎ বিটা সমান 12 মাইনাস 6, অর্থাৎ বিটা সমান 6 আসলো। তাহলে ফাইনালি স্থানাঙ্কটা কি আসলো? সি বিন্দুর স্থানাঙ্ক। অর্থাৎ সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এটা আর এটা 1 আর 6। এটাই হচ্ছে তৃতীয় শীর্ষের স্থানাঙ্ক, অর্থাৎ তৃতীয় শীর্ষের স্থানাঙ্ক, তৃতীয় শীর্ষ ত্রিভুজের তৃতীয় শীর্ষ। এইটা হচ্ছে ত্রিভুজের তৃতীয় শীর্ষ 1 6। এভাবে তৃতীয় শীর্ষ স্থানাঙ্ক বলুক আর তৃতীয় শীর্ষ দেওয়া থাকে ভর কেন্দ্র বলুক, কোনো ভর কেন্দ্র সূত্র ইউজ করে খুব সহজেই এটা সলভ করতে পারে। তো বন্ধুরা, তাহলে ভর কেন্দ্র সংক্রান্ত তথ্য বা প্রবলেমটা আমাদের শেষ হলো। এখন আসলো 6 নম্বর প্রবলেম। 6 নম্বর একটা প্রবলেম ফ্রেন্ডস দেখো যে একটি ত্রিভুজের শীর্ষবিন্দু, একটা ত্রিভুজের এবিসি একটি ত্রিভুজ, এবিসি একটি ত্রিভুজ, এই ত্রিভুজটি কি বিন্দু? শীর্ষবিন্দু সমূহ দেওয়া আছে, এ একটা, বি একটা এবং সি একটা। বলছে জি হলো এই ত্রিভুজের ভর কেন্দ্র হলে জিবিসি ত্রিভুজের জিডি মধ্যমার দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। এটা পড়ছে রুয়েট 4-5 এই সেশনে। এই প্রশ্নটাও আমাদের যেই অ্যাডমিশন সেক্টরটা আছে ইউটিউবে অথবা ফেসবুকেও আছে, অ্যাডমিশনে যে গ্রুপটা দেওয়া আছে সেখানে এটার প্রবলেমটাও আমাদের সলভ করে দেওয়া আছে, আর তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। আমরা পরবর্তী প্রবলেম চলে গেলাম 7 নম্বরে। 7 নম্বরে যে প্রবলেমটা আছে খেয়াল করো, 7 নম্বরে কি আছে? এখানে অক্ষের সাপেক্ষে আছে, সুতরাং আমি এই অঙ্কটা আবার একটু নিয়ে আসছি যে অক্ষের সাপেক্ষে পি একটা বিন্দু দেওয়া আছে, কিউ একটা বিন্দু দেওয়া আছে। বলছে পি কিউ রেখাংশকে এক্স অক্ষ যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করতে হবে। বিশাল ব্যাপার। তাহলে অক্ষটা একটু আঁকাই ফেলি। এখানে যেহেতু অক্ষের কথা আমরা নিয়ে আসছে, আমি অক্ষটা আঁকাই। দেখো 4 আর 3, 1 2 3 4, এটা হচ্ছে 4 আর 3 পজিটিভ 3, 4 আসার পরে 1 2 3 এইখানে এটা হচ্ছে পি বিন্দুর স্থানাঙ্ক 4 আর 3। আর একটা হচ্ছে -8 -5, বাবা 1 2 3 4 5 6 7 8, আর একটু ভাবে চলে যেতে হবে, এটা এক্স প্রাইম যায় -8 আর -3, 1 2 3। এখানে হচ্ছে ধরো কিউ বিন্দুর স্থানাঙ্ক -8 -3। এখন এই দুটো যোগ করতে হবে, এরকম যোগ করলে এরকম হবে পি এবং কিউ। যোগ করলে যে স্থানাঙ্ক বা যে রেখাটা পেলাম, বলছে পি এবং কিউ এগুলো স্থানাঙ্ক হলে পি কিউ রেখাংশকে এক্স অক্ষ যে অনুপাতে, এক্স অক্ষ এখানে কিন্তু কাটছে, এক্স অক্ষটা এদিকে কিছু অনুপাত আছে, এইদিকে কিছু অনুপাত আছে, ভাগ হয়ে গেছে। এক্স অক্ষ যে অনুপাতে বিভক্ত করে তার অনুপাতটা আমাকে বের করতে বলছে। এখানে কতটুকু আছে মান, এটা কতটুকু আছে সেটা অনুপাত আকারে বের করতে বলছে। তো আমরা যেটা বের করতে পারি এগুলো সব সহজে এভাবে সলিউশন করতে পারি। ধরো এটা সলিউশন করলাম, এটা হচ্ছে 7 নম্বর সলিউশন। কত নম্বর? 7 নম্বর। এটা 7 নম্বর। আগে 4 নম্বরটা লেখা ছিল, এটা 5 নম্বর। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। 7 নম্বরটা এটা। 7 নম্বর সলিউশনটা যেটা বলা আছে, আমাকে এক্স অক্ষ বিভক্ত, আগে আমরা তো অনুপাতটা জানি না, এটা কতটুকু মান এটা কতটুকু মান জানি না, আমরা এতটুকু কে আর এতটুকু 1 এই দুটো অনুপাত ধরে নিতে পারি। আমরা যদি মনে করি এরকম, দেখো যে ধরি বা মনে করি কি যে পি কিউ রেখাটি
PQ রেখাটি x অক্ষকে k:1 অনুপাতে বিভক্ত করে। এখন তোমরা বলতে পারো স্যার k:1 কেন, আপনি m:2 বা m1 m2 ধরলেন না কেন, বা অন্য কিছু ধরলেন না কেন, আপনি k:1 ধরলেন কেন? k:1 এর কথা তো আপনি বলেননি কখনো, তাহলে এটা কেন বললেন? তো আমার কথা হচ্ছে, যদি অনুপাত আমরা এখানে k:1 এর বিপরীতে m1 m2 এগুলো ধরি, m1:1 m2 ধরি, বা অন্য কিছু a:b ধরি, কোনো সমস্যা নাই। তবে হিসাবের সুবিধার্থে এই k:1 ধরাটাই সবচাইতে ভালো এবং বেস্ট। কারণ k:1 ধরলে সেখানে একটা চলক থাকে, এবং একটা চলক থাকলে এখান থেকে মানটা বের করা খুব সুবিধা হয়, সহজে আমরা মানটা বের করতে পারি। তাই আমরা এই অক্ষের সাপেক্ষে বা অক্ষ সেট করা, অক্ষ থেকে কাটে ফেলা এই ধরনের অঙ্কতে যদি k:1 এই অনুপাতটা ধরে নিই, তাহলে আমরা সহজেই এই চলকের মানটা বের করতে পারি। এই জন্য আমরা সাধারণত যখন x অক্ষকে বা y অক্ষকে এই ধরনের অঙ্ক থাকে, তখন আমরা k:1 ধরি, তাতে হিসাবের সুবিধা হয়। দেখো কেমন সুবিধা। আমি লিখছি এখানে যে PQ রেখাটি x অক্ষ k:1 অনুপাতে বিভক্ত করে, তাহলে এর পাশে k আছে আর এর পাশে 1 আছে। তাহলে এখন আমরা এটা সেট করি। তোমাদের এখানে যদি প্রবলেম হয়, আমি এটাকে আবারও এখানে উঠাই দেখাচ্ছি। দেখো এখানে ধরো q বিন্দুটা আছে, আমার q বিন্দু আছে কত, -8, সরি আমি PQ লিখছি, তাহলে এখানে pটাই দিয়ে p এবং q, তাহলে এই পাশে এখানে PQ লিখছি এবং k:1 দিচ্ছি, তাহলে এর পাশে k দিই, তাহলে ভালো হবে। এর পাশে k দিই, এর পাশে 1 দিই, তোমাদের জন্য সুবিধা হবে। p বিন্দুটা আমি এখানে স্থাপন করি 4 আর 3, আর q বিন্দুটা যদি এখানে স্থাপন করি -8 আর -3, আর এখানে ধরো ইচ্ছা মতো জায়গাতে k আর এখানে 1 দিচ্ছি। তাহলে এই অনুপাতের বিভক্তটা, এই জায়গাটার মানটা x অক্ষে সেট করছে, সেটা পরে আসতেছে। এই জায়গার মানটা আমরা সহজে পাবো। দেখো স্থানাঙ্ক তাহলে কি পাবো, বিভক্ত করে, তাহলে স্থানাঙ্ক, এটা কোনো নাম দিলাম না, শুধু স্থানাঙ্ক কথা বললাম। তাহলে কে কোন হবে কোনটার সাথে, এটার সাথে, অর্থাৎ কে ইন্টু কত, -8 প্লাস 1 ইন্টু 4 ডিভাইডেড k প্লাস 1, কমা আবারও k ইন্টু কত পরেরটা, অর্থাৎ k ইন্টু -3 প্লাস 1 ইন্টু পরেরটা 1 ইন্টু 3 ডিভাইডেড বাই k প্লাস 1। যেমন কত আসলো, তাহলে এখানে -8k প্লাস 4 ডিভাইডেড বাই k প্লাস 1, এখানে কত আসছে -3k প্লাস 3 ডিভাইডেড k প্লাস 1। এই যে স্থানাঙ্কটা পেলাম, এই স্থানাঙ্কটা যে পাইছি, এখন এই স্থানাঙ্কটা জানি না কোথায় আছে, কার মান কি। তবে যখন বলবে যে কোথায় বলছে, যখন বলবে যে x অক্ষকে যখন বলবে, তখন y এর মান 0, x অক্ষের উপর y 0 থাকে, এটা মান 0। তো এটা 0 ধরে আমরা সহজেই কিন্তু আমরা মানটা পেয়ে যাব। এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে কত হবে, আসো এটা মান 0 যদি আমরা করি, তাহলে কি হবে, কে মান কত আসবে। তো সপ্তমতে x অক্ষের উপর অবস্থিত হলে y সমান x অক্ষের উপরে অবস্থিত, x অক্ষ যে অনুপাতে বিভক্ত করে, x অক্ষ যে অনুপাতে, মানে y এর মান 0, এটা ফিক্সড, y এর মান 0। তাহলে y এর মান 0 যদি হয়, তাহলে আমরা কত পাবো, এখানে x অক্ষ বিন্দুগুলো ঠিক লিখছি তো, 4 3 বিন্দু ছিল কত, একটা হচ্ছে 4 3, ভুল গেলে কোনো সমস্যা, 4 3, আর এটা কিন্তু -8 -3, এই দেখো মিস্টেক করছি, -8 আর -5 ছিল এখানে, মিস্টেক, -8 আর -5, এখানে ছিল -5। তো বন্ধুরা ঠিক করে নিই আমরা, এখানে যখন করছি k দিয়ে গুণ 8 কে কোনো সমস্যা নেই, 1 দিয়ে 4 কে কোনো সমস্যা নেই, k দিয়ে যখন করছি এটাকে k দিয়ে গুণ করছি তখন -5, এখানে -5 হবে, -5 k দিয়ে গুণ করছি এখানে -5 আর 1 দিয়ে 3, এটা ঠিক আছে। তাহলে এখানে কত হচ্ছে, এখানে যেটা আসতেছে k দিয়ে গুণ করছি -5k, তাহলে -5 ছিল, এখানে -5k, এটা আসতেছে। আর এখানে গুণ হচ্ছে k গুণ -5, এটা এই k গুণ হচ্ছে পরবর্তীতে যেটা গুণ হচ্ছে k গুণ হচ্ছে এই -5 এর সঙ্গে, এটা সঙ্গে।
তাহলে যেটা বলছিলাম আমি যে শর্ত মতে যেটা সেটা হলো কি কার মান শূন্য এক্স অক্ষের উপর আসতে ওয়াই মান শূন্য এই স্থানাঙ্ক অর্থাৎ -5k + 3 বাই k + 1 এর মান শূন্য এটা শর্ত কেন এই যে এক্স অক্ষকে ছেদ করছে তাই এক্স অক্ষের উপরে দেখো এক্স অক্ষের উপর ওয়াই কোনো মান থাকে না এক্স অক্ষের উপরে ওয়াই কোনো মান থাকে না শূন্য হয় আমরা একটু উপরে উঠি অনুপাতটা একবার নিচে চলে গেছে দেখো এখানে আমরা কি পাইলাম হচ্ছে এখানে তাহলে এখানে পাইলাম যেটা সেটা হচ্ছে যে -5k + 3 ডিভাইডেড বাই k + 1 এটা হলো 0 এটা ফেলাই দিলাম -5k + 3 = 0 অর্থাৎ -5k = -3 মাইনাস কাটা অর্থাৎ k এর মান পেলাম তাহলে 3/5 তো কিচ্ছু নাই মানে আর নিচে 1 আছে অনুপাতে সাজালে অর্থাৎ k অনুপাত 1 সমান 3/5 আমি কিন্তু প্রথমে ধরে নিয়েছিলাম যে k অনুপাত 1 এই যে একটা চলক থাকলে হিসাব করার সুবিধা k অনুপাত 1 সমান 3/5 অর্থাৎ এটা x অক্ষকে 3/5 এই অনুপাতে বিভক্ত করছে তো বন্ধুরা আমরা এভাবে x অক্ষকে যদি সেট করে বা x অক্ষের উপর অবস্থিত হয় তাহলে y মান 0 এই একই অনুপাত ধরে y অক্ষকে সেট বা y অক্ষকে স্পর্শ করলে x = 0 এটা ধরে করলে x মানে y অক্ষের উপর অবস্থিত হবে তখন আমরা যে অনুপাতটা পাবো সেটা y অক্ষ দ্বারা বিভক্ত হবে তো ঠিক আছে এই হচ্ছে অনুপাতে বিভক্ত করা x অক্ষ y অক্ষ আরো একটা অঙ্ক এখানে আমার উঠানো আছে ওটা একটু কথা বলে শেষ করি প্রবলেম নাম্বার 8 নম্বর প্রবলেমে যে অঙ্কটা আছে এটা খুব সহজ প্রশ্ন আমরা যদি এগুলোকে ABCD বলছে এখানে ABCD আয়তক্ষেত্রের তিনটি শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে একটা আয়তক্ষেত্র ধরো ফিক্সড সুন্দর করে দিলাম ধরো আয়তক্ষেত্র এটা এটা A এটা B এটা C এটা আমি অক্ষের সাথে কাকাই আমি দেখেছি এটার মান যদি 3 2 হয় এটার মান কত এটা বলছে প্রশ্ন তিনটা স্থানাঙ্ক দেওয়া আছে A B C চলো তো এটা হয় এটার মান কত এই মানটা বের করতে গেলে আমরা যেটা করতে হবে প্রথমেই সেটা হলো আমরা মধ্যবিন্দু সূত্র AC এর মধ্যবিন্দু সূত্র বের করে নিয়ে এই স্থানাঙ্কটা বের করে এটা ধরে নিয়ে মধ্যবিন্দু সংখ্যা পদ্ধতির সূত্র ফেললে কিন্তু আমরা এই স্থানাঙ্কটা বের করতে পারব তো বন্ধুরা আমরা মধ্যবিন্দু সূত্রটা জানি মধ্যবিন্দু সূত্র কি ছিল মধ্যবিন্দু সূত্র ছিল হচ্ছে এখানকার মধ্যবিন্দু সূত্র যদি বের করি আমরা এই বিন্দুটা আমরা কি করতে পারি যে এটার প্রথমটা প্লাস এটা অর্থাৎ আমরা যদি সলভ করতে চাই এভাবে যে এ বি এর মধ্যবিন্দু যেহেতু মধ্যবিন্দু কোনো অ্যাপ্লাই করিনি সেজন্য আমি এখানে আসলাম এই অঙ্কটা নিয়ে মধ্যবিন্দু একটা অঙ্ক নিয়ে যে এ বি এর মধ্যবিন্দু এটা যখন সলভ আমরা করব খুব সহজ তারপরে একটু বলে দিচ্ছি যে এ আর বি এর মধ্যবিন্দু বের করলে তাহলে কি আসে এ বি এর মধ্যবিন্দু বের করলে যেটা আসে এখান থেকে চিত্রটা যদি আমি নিই তা 3 + 8/2 আর 2 - 3/2 এটা হচ্ছে মধ্যবিন্দু তা কত আসলো আর 11/2 আর এটা হচ্ছে কত -1/2 এই মধ্যবিন্দুটা হচ্ছে এটার মান হচ্ছে তাহলে 11/2 আর -1/2 এটা এখন আমি ধরে নিছি এটা ধরে নিলাম বি বিন্দুর স্থানাঙ্ক আলফা বিটা তাহলে এই বি আর বি এর মধ্যবিন্দু কিন্তু এটা হবে তাহলে আমরা সহজে করতে পারি কিসের মধ্যবিন্দু বিডি এর মধ্যবিন্দু দেখো আলফা ও ধরেছে আলফা বিটা তাহলে আলফা প্লাস এখানে কত আছে 2/2 আর এখানে আছে কত বিটা প্লাস এখানে -1 যদি -1 হবে তো বিটা -1/2 এটা হচ্ছে বিডি এর মধ্যবিন্দু তাহলে দেখো এই বিডি এর মধ্যবিন্দু যেটা এটা কিন্তু 2 ছিল এখানে কিন্তু কত এ বি এর মধ্যবিন্দু কিন্তু সেটাই
আর AB এর মধ্যবিন্দু যেখানে যে সেট করছে BD এর মধ্যবিন্দু ওখানে যে সেট করছে, তাহলে আমরা সপ্তমতে লিখতে পারি এটা সমান এটা, সেখান থেকে আমরা সহজেই ওই চতুর্থ শীর্ষের স্থানাঙ্কটা বের করতে পারি। আমি একটু দেখাই দিই, এখানে একটু লিখে দিলাম। দেখো এই জায়গাটা তাহলে এটা সমান, তাহলে এখন আমরা লিখতে পারি যে সপ্তমতে এইটা অর্থাৎ আলফা প্লাস 2/2 এর মান হচ্ছে 11/2, আর আরেকটা হচ্ছে কত, বিটা মাইনাস 1/2 তার মান হচ্ছে -1/2। তাহলে এখান থেকে 2 কাটা যাবে, অর্থাৎ আলফা প্লাস 2 ইকুয়াল 11 লেখা যাবে, অর্থাৎ আলফার মান এখানে 9 লেখা যাবে। খুব সহজ। এটার মান কত দেখো, এটা যদি আমি সেটাকে 2 দিয়ে কাটা দিই তাহলে বিটা মাইনাস 1 ইকুয়াল -1, অর্থাৎ বিটা ইকুয়াল 0 হয়ে যাচ্ছে। হোক, কিছু করার নেই। তাহলে আমাদের সহজে দেখো সি বিন্দু অর্থাৎ ডি বিন্দুর স্থানাঙ্ক আমি ধরছিলাম যেটা আলফা বিটা, সেটা আলফার মান এবং বিটার মান অর্থাৎ 9 এবং 0। সহজে আমরা কি পেলাম, ডি বিন্দুর স্থানাঙ্কটা মধ্যবিন্দুর সূত্র দিয়ে ইউজ করলাম। এই মধ্যবিন্দুর সূত্র দিয়ে ইউজ করবো বলেই আমি এখানে একটা অঙ্ক উঠাই দিয়েছি, খুব সহজ হবে। অপোজিট মানে চতুর্থ শীর্ষের স্থানাঙ্ক বের করা। এখন শীর্ষের স্থানাঙ্ক বের হয়ে যায় এবং এটা একটা আয়তক্ষেত্র, তাহলে আমরা একটি এখানে বাহুর দূরত্বগুলি এই বাহুর দূরত্ব এবং এই বাহুর দূরত্ব অথবা যে কোনো বাহুর দূরত্ব বের করে সহজেই আমরা ক্ষেত্রফলটা বের করতে পারবো। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য প্রস্থ করলে আমাদের হয়ে যাবে। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু ক্লাস দীর্ঘ হয়ে গেল, কারণ এখানে বেশ 4টা টপিকের আলোচনা করতে যাই কিন্তু আমাদের বেশ কিছু গেট পোহাতে হয়েছে এবং অনেক লেনদেন হয়তো বা হয়ে গেছে, কিন্তু কিছু করার নাই। কারণ এখানে 4টা টপিক, কি টপিক 4টা ছিল? 1 নম্বরটা ছিল হচ্ছে অন্তর্বিভক্তি করো, 2 নম্বরটা ছিল হচ্ছে কি বহির্বিভক্তি করো, 3 নম্বরটা কি ছিল ভর কেন্দ্র, 4 নম্বরটা কি ছিল এই যে মধ্যবিন্দু। এই মধ্যবিন্দু 4টা টপিকের যথাসাধ্য বইয়ের আলোকে আলোচনা করলাম। আশা করি এই অঙ্কগুলো যদি তোমরা করো তাহলে অবশ্যই, এবং পাশাপাশি যদি তোমরা একটা বই ফলো করো, কিতাব স্যারের বই হোক, মুখপত্র হোক, অসীম স্যারের বই হোক, যে কোনো বই একটা ফলো করলে, সিস্টেক হোক বা অন্যান্য কোনো বই ফলো করলে কিন্তু বইয়ের এই কোয়ালিটি বেশ কিছু আরো অঙ্ক আছে আমরা সলভ করবো। এবং আশা করি পরবর্তী ক্লাস অর্থাৎ এটার পরে 3B, এরপর হচ্ছে কত সি, অর্থাৎ এরপরে সি এর ক্লাস নিয়ে আবার হাজির হবো। আশা করি সঙ্গে থেকে সকল অঙ্কগুলো তোমরা স্টেপ বাই স্টেপ করবে এবং উপকৃত হবে, এটাই আশা করি। ধন্যবাদ।